এখানের কিছু রাজনৈতিক দল মিলে বসে জুলাইয়ের একটা এটা কি বলবো যে এটা একটা ভবিষ্যৎ নির্ধারণের একটা কাজ করেছে, যেখানে মানুষের স্টেক নাই, এবং আমি মনে করি সেখানেই গণভোটের কাজটা শুরু। দেখেন, গণভোটের ফলাফল যেটাই হোক, যদি হ্যাঁ হয় তাহলে একরকম, হ্যাঁ তো হলোই, না হলেও 30টার মতন বিষয়ে যেখানে সবগুলো দল একমত ছিল সেগুলোর ব্যাপারে তো কোনো সমস্যা নাই, বাকিগুলো নিয়ে হয়তো আলোচনা হবে। কিন্তু এখানে একটা জিনিস, না যদি জিতে যায় তখন কি হবে? যেগুলো একমত ছিল সেগুলো তো থাকবে, সেগুলো তারা পাশ করবেন, বাকিগুলো নিয়ে আলোচনা হবে। যাদের মেজরিটি থাকবে, গণভোটে তো হ্যাঁ নাই আছে, মানে আসলে তো শুধু একটাই জিতবে, না জয় যুক্ত হবে। চারটা প্রশ্ন হলো। কিন্তু দেখেন, গণভোটের অজুহাতে দলগুলোকে এখন নিজের একটা স্ট্যান্ড ফিক্স করতে হবে। 1, 2, ভোটারদের কাছে যেতে হবে, এটাকে এক্সপ্লেইন করতে হবে। এটা একটা অটোমেটিক সিস্টেম যে তাদেরকে মানুষের কাছে গিয়ে এটা বোঝাতে হবে। কারণ এই অল্প সময়ের মধ্যে এটা সম্ভব মনে হয়? দেখেন, সম্ভব অসম্ভবের এখন তো অনেকগুলো বিতর্ক নাই, অনেকগুলো ব্যাপার নাই যে কার মধ্যে ভোট দিবে। আমরা বুঝতে পারছি যে একটা বড় দল, তাদের একটা বড় স্টেক আছে, তাদেরকে মানুষ চিনে, মানুষ জুলাই দেখেছে। কিন্তু একটি দল যদি সিদ্ধান্তই নিয়ে রাখে যেখানে আমি ভিন্ন মত পোষণ করছি, সে কেন দায়িত্ব নেবে যে আমি ওখানে ভোট দিতে? সে নাটার পক্ষেই বলবে, সে নাটার পক্ষে বলবে, সেটাই আমি বলছি। তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটাকে আমরা এই প্রশ্নবিদ্ধে করছি কিনা, আমরা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। কিন্তু এটা ছাড়া আপনি মানুষের স্টেক কিভাবে এখানে এনশিওর করবেন? সেটা একটা অনেক বড় বিষয়। যেটা জুলাই চার্টার সাইন হয়েছে সেটাই তো যেতে পারত। সাইন কারা করেছে? আপনারাও করেছেন, আপনাদের দলও করেছে। রাজনৈতিক দলগুলোর এখন কার কত পার্সেন্ট স্টেক বললে কি আমরা বের করতে পারবো? ইলেকশন হবে, এবং এটার সাথেই যখন গণভোটের ব্যাপারটা আমরা দেখব, আমাদের কাছে, আমি রেজাল্টের ব্যাপারে আমি চিন্তিত না। আমার কাছে মনে হয় যে এই যে মানুষের কাছে যাবেন, রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন, জুলাই চার্টার নিয়ে আলোচনা করবেন, এটার দরকার ছিল। এটা গণভোট না হলে শুধু নির্বাচন, শুধু ভবিষ্যৎ, শুধু ইশতেহার থাকতো, এখানে জুলাই থাকতো না আলোচনা। আচ্ছা, একটা ভিন্ন মত ছোট্ট মনে হচ্ছে পয়েন্টের সাথে একটু ইলাস্ট্রেট করা দরকার। আমরা যখন অক্টোবর মাসে যখন জুলাই চার্টারটা সাইন যখন হইল, তার আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি কোট করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমার এই প্রস্তাবনার ভেতরে যেসব রাজনৈতিক দল একমত হবে না সেগুলো আমি ওয়েবসাইটে দিয়ে দিব যাতে সবাই দেখতে পারে। ইনফ্যাক্ট জুলাই চার্টারের প্রত্যেকটা ব্যাপার ছিল লিখিত, কোন কোন দল কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটাও ছিল পাবলিক ডকুমেন্ট। তারপরে ওই প্রস্তাবনাটা কেমন ছিল, নোট অফ ডিসেন্টের আলোচনাটা কেন উঠেছিল, যেসব রাজনৈতিক দল একমত হওয়ার বাইরের যে পয়েন্টগুলো আছে ওই জায়গাতে নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা একদম পাবলিক ডকুমেন্ট। ওইটার পর ভিত্তি করে জনগণ যদি কাউকে ভোট দেয়, সেটা তাদের ইস্তেহারে উল্লেখপূর্বক তারা ওইটার ইমপ্লিমেন্টেশন করা বা না করার দিকে আগাইতে পারবে। তার মানে ব্যাপারটা হলো সরকার এটা বলে সাইন করাইলো, করার পরে তারপর যে তার অরিজিনাল স্ট্যান্ড থেকে বের হয়ে আসলো, এটাই তো তার একটা ভস্কট পাকানোর জায়গাটা। অর্থাৎ আপা যেটা বলছিলেন মূল জায়গাটা কিন্তু একই, যে ঠিক আছে রাজনৈতিক দলগুলা কোন কোন পয়েন্টে দ্বিমত, ঠিক আছে বিএনপি এই জায়গাতে দ্বিমত, জামাত ইসলাম এই জায়গাতে দ্বিমত, এনসিপিও একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বলুক যে এক্স দল ওয়াই দলের বিরুদ্ধে, যে বলুক যে ওই দল এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এরা কত খারাপ কত দুষ্টু, ওদেরকে ভোট দিও না। ওই দল বলবে যে তোমরা অত দুষ্টু, তোমাদেরকে ভোট দিও না, জনগণের হাতে আমরা ছেড়ে দেই। তারপর জনগণ ভোট দিত, দেওয়ার পরে বেসিক যে জায়গাটার কথা বললেন যে যদি নাও হয় বেসিক জায়গাগুলো এরকম থাকবে, বেসিক জায়গাগুলো তখনও পাস হইতে পারতো। এবং উইথ নোট অফ ডিসেন্ট যে যে দল জনগণের ম্যান্ডেটটা পেয়ে আসতো তারা ওইভাবে কাজ আগাইতে পারতো। এই নোশনের পর ভিত্তি করেই তো আপনি সবাইকে নিয়ে সাইনটা করাইলেন, করার পরে আপনি যখন ওই জায়গা থেকে স্লিপ করে আরেকটি স্ট্যান্ডে গেলেন, এটা আমার কাছে মনে হয় একটা প্রতারণামূলক অবস্থা। ওকে, আগামীকাল আমরা জানি যে শেখ হাসিনার বিচারের রায় দিচ্ছে। আমি এই বিষয়ে আপনাদের একটু মন্তব্য শুনে শেষ করে দেবো। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনি কিভাবে দেখছেন? জি, আমি আশা করছি যে আমরা একটা লিগালি সাউন্ড রায় পাবো, কারণ আমি চাই না এই রায়টা কোনোভাবেই কোনো সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে যাতে এই রায়টা থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওনার যে সম্পৃক্ততা ছিল, মানবতা বিরোধী যত সব অপরাধ উনি করেছে, এটা নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের কারো মনেই কোনো ধরনের ডাউটস আর আছে। শুধু বাংলাদেশেরই না, ধরেন আল জাজিরা থেকে শুরু করে বিবিসি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সব জায়গায় কিন্তু একেবারে ড্যামিং এভিডেন্স বেরিয়ে এসেছে ওনার সম্পৃক্ততায়। তো আমি আশা করছি যে খুব
লিগালি সাউন্ড একটা রায় যেটাকে সহজে আপিল করার পরেও ভবিষ্যতে কেউ কখনো চ্যালেঞ্জ না করতে পারে এবং বহির্বিশ্বেও যাতে এটা গ্রহণযোগ্য হয়। কারণ এটা যদি গ্রহণযোগ্য না হয়, এখানে যদি লিগ্যাল ফাঁকফোকর থেকে থাকে বা ডিউ প্রসেস যদি ফলো না করে থাকে, তাহলে কিন্তু এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে একটা বড় ধরনের অস্ত্র হয়ে যাবে। তাদের যে ন্যারেটিভটা বিল্ড করার চেষ্টা করছে গ্লোবাল প্ল্যাটফর্মে, সেটাকে আরো বলিষ্ঠ করে তুলবে। সো আমি একেবারেই চাচ্ছি না যে সেটা হোক। কতটুকু সচেতন আমরা আছি এবং কতটুকু সেই জায়গায় মনে হয় যে আমরা সফলভাবে এই বিচারটা যেন হয়, আমরা এগিয়ে যেতে পারবো? মার্দে মমতাজ, আপনার মন্তব্য শুনে। জি, এই বিচারটাকে আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতায়, এটাকে স্বচ্ছ এবং মানুষের সামনে দৃশ্যমান করার জন্য চেষ্টা করা হয়েছে। আগামীকালও সেরকমই একটা ব্যবস্থা আছে এবং সেখানে আমরা আরেকটা জিনিসও দেখছি যে এখনকার বাংলাদেশেও একটা থ্রেট দিয়ে কিছু মানুষ মেরে আগুন সন্ত্রাস করে একটা দল বারবার নিজেদের পরিচয়টা রাখছে এবং বিচারের ফলাফল কি হবে সেটা জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা বিষয়ে একটু, আমি যেহেতু আইনের মানুষ না, বাংলাদেশে এই পর্যন্ত কোনো নারীর শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু দৃষ্টান্ত নাই, কিছু ব্যাপারে দৃষ্টান্ত নাই। তো সেটার ব্যাপারে আসলে আমি এজন্য পার্সোনালি আমি শঙ্কিত যে এখানে যদি নারী হওয়ার কারণে যেই কথাটা আসলে আমাদের আরও বাকি 10টা কথাকে আসলে নষ্ট করে দেয়, মেরিটকে নষ্ট করে দেয়, যে নারী হওয়ার কারণে যদি আমি নিগৃহীত হতে না পারি, তাহলে নারী হওয়ার কারণে একজন অন্যায়কারী একটা সুপ্রিম শাস্তি থেকে বেঁচে যেতে পারেন না। কিন্তু বাংলাদেশে এটা কোনো নজির নাই আইনে। এটা নিয়ে আমি চিন্তা। ভালো বলেছেন সাইদ আব্দুল্লাহ, আপনার মন্তব্য শুনে বিচারের ব্যাপারে আপনি কি ভবিষ্যতে যেন চ্যালেঞ্জ না হয় এভাবে আমরা এগোচ্ছি কিনা, আপনার কি মনে হয়? আমি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেটাই দেখতে চাই। রায়টা কি হবে আমি তো আগের থেকে এই মুহূর্তে বলে দিতে পারি না, এটা সাবজুডিস ম্যাটার, রাইট? বাট আমি যেটা দেখতে চাই এই ধরনের একটা রায় হোক যে রায়টা মানে স্যানিটিও আছে, এমন মানুষ যাতে বিশ্বাস করতে পারে যে সত্যিকার অর্থে যে 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 অপরাধ হয়েছে সেটার জন্যই জাস্টিফাইড ওয়েতে রুল অফ ল ফলো করে তার বিচারটা হচ্ছে। মানে অতীতেও এমন অনেক অপরাধ হয়েছে যে আপনি মানবতা বিরোধী অপরাধ যদি করে থাকেন, করার পরে, মানে আমি কিন্তু অনেক আগের ইতিহাসের কথা বলছি, রিসেন্ট সময়ের কথা বলছি না, দেখা গেল যে অপরাধটা হয়তো হয়েছে কিন্তু সেটার বিচার করতে গিয়ে আপনি বিচারের প্রক্রিয়াটা খুবই বাজেভাবে ব্যবহার করেছেন। এটা করতে গিয়ে, কারণ কি আপনি কোনো ক্রিমিনাল অফেন্সের কথা যদি বলেন, প্রসিডিউরাল কোনো এররও যদি থাকে, সেটা কিন্তু আলটিমেটলি ওই শাস্তিটা আপনি এক্সিকিউট করতে পারেন না। অতীতেও শেখ হাসিনার আমলে দেখা গেছে যে এই টাইপ ভাবে ক্যাঙ্গারু কোর্ট বসে অনেক কাজ করা হয়েছে। আমি যেটা দেখতে চাই জেনুইন বিচারটা হোক, এমনকি জেনুইন বিচারটাই যদি হয়, কোনো এক্সট্রা ডান নয়ের বামে তাকানোর দরকার নাই। জেনুইন বিচারটাই যদি হয়, যে ধরনের মানবতা বিরোধী অপরাধ ঘটেছে প্রত্যেকটা বিচার যদি নিশ্চিত করা হয়, দেশের জনগণ যেটা দেখলে খুশি হইতে চান, হোপফুলি সেটাই ন্যাচারালি হইতে পারে। অতএব এই জায়গাটা কোনো অবস্থাতেই যাতে কোনো ইনফ্লুয়েন্স করা বা কোনো কিছু করার কোনো দরকার নাই, স্বচ্ছভাবে ন্যাচারালি যা হয় সেটা আমরা সবাই এক্সপেক্ট করি। জাস্ট একটা আইডিওলজির জন্যই যাতে কোনো বিচার না হয়, রাদার প্রত্যেকটা অপরাধ ধরে ধরে অপরাধের মাত্রা অনুযায়ী যাতে বিচার হয়।